লকডাউনে উইঘুরদের হাতকড়া পরিয়ে রেখেছিল চীন। তাজিয়া মিছিলে শরীর রক্তাক্ত করা নিয়ে খামেনির ফতোয়া। যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ বাতলে দিলেন রুহানি। পুলওয়ামা হামলার অভিযোগপত্র দাখিল মূল অভিযুক্ত মাসুদ আজহার। তাড়াহুড়ো করে করোনার টিকার অনুমোদন বিপজ্জনক বলছেন ফাউসি। ট্রাম্পের ছেলেও ট্রাম্পের চেয়ে বড় ট্রাম্প বলছে বিবিসি। থাই রাজতন্ত্রের সমালোচনাকারী গ্রুপ নিষিদ্ধ করল ফেসবুক। যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে গিয়ে করোনা আক্রান্ত অর্ধশতাধিক। ভোট জালিয়াতির বিষয়ে আবারও সতর্ক করলেন ট্রাম্প। করোনার পরিস্থিতিতে মধ্যযুগীয় নির্যাতনের শিকার হয়েছেন চীনের জিনজিয়াং উইঘুর মুসলিমরা। তাদের জোর করে আটকে ঐতিহ্যবাহী চীনা হার্বাল ওষুধ খেতে বাধ্য করেছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি তাদেরকে দালানের ভেতরে দেয়ালের সঙ্গে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল। করোনা ভাইরাস মোকাবেলায় অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরে তাদের ঘরের অভ্যন্তরে থাকার নির্দেশ জারি ছিল। পোস্ট অনলাইন বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাজধানী উরমকিতে 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধকালীন অবস্থা ছিল এর বাসিন্দারা, বিশেষ করে জুলাই মাসে পুরো চীন জুড়ে যখন করোনা ভাইরাসের প্রকোপ ছিল। শুক্রবার থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা লকডাউনে ওই অঞ্চলের বাসিন্দাদের ওপর কঠোর ব্যবস্থা ও কোয়ারেন্টিনে রাখার অভিযোগ এনে ব্যাপক সমালোচনা করছে সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, করোনার প্রকোপ কমে যাওয়ার পরও তাদের ওপর এমন নির্যাতন করা হয়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে ওই শহরটিতে 531টির বেশি করোনা আক্রান্তের সংখ্যা নথিভুক্ত ছিল। পরপর 8 দিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করছে, ওই এলাকার বাসিন্দার ঘরের বাইরে বের হতে চাইলে শিকল দিয়ে তাদের ঘরের দেয়ালের সঙ্গে বেঁধে রাখা হচ্ছে। একজন বলছেন 2 মাস ধরে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া করোনা চিকিৎসায় চীনের হার্বাল উপায়ে তৈরি ওষুধ খেতে বাধ্য করা হচ্ছে। উরমকিতে পরিবার নিয়ে বসবাস করা এক ব্যক্তির আত্মীয় গার্ডিয়ানকে জানিয়েছেন, তাদের আত্মীয়র পরিবারকে প্রতিদিন ওষুধ খেতে দেওয়া হচ্ছিল, তবে সেগুলো খেতে জোর করা হয়নি। চীনা কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে অনেক উইঘুর মুসলিমকে ডিটেনশন সেন্টারে আটকে রেখেছে। মুহররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীর রক্তাক্ত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি গোপনে কাজ করতেও নিষেধ করেছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এ ধরনের কাজ শোক প্রকাশ নয়, বরং শোক প্রকাশের ধ্বংস সাধন। এছাড়া তিনি পোশাক খুলে বা খালি গা হয়ে শোক প্রকাশ করারও বিরোধিতা করছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া শোক মিছিলে ছোড়া, কাঁচি, তরবারি দিয়ে অনেকে নিজের শরীর রক্তাক্ত করেন। এ ধরনের তৎপরতার ফলে ইসলামের শত্রুরা এই মহান ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে বলে ইরানের শীর্ষস্থানীয় অন্য অনেক আলেমও মনে করেন। তাই তারা শোক প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করতে মুসলমানদের সতর্ক করছেন বলে ইরনা জানিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ চাপের নীতি শতভাগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে তাদের 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 6 বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে রুহানি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সমঝোতা করতে চায়, তাহলে 2015 সালের তেহরান পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে। 2 বছর আগে এই চুক্তি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে জানায়, ইরানের সঙ্গে চুক্তিতে তারা অটল থাকবে। 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে একটি চুক্তি ছিল। এতে শর্ত ছিল, তেহরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তার ওপর দেয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে। গত বছর কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা।
মঙ্গলবার জম্মুর বিশেষ আদালতে 5,000 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে মূল অভিযুক্ত করা হয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে। তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন তার ভাই রউফ আসগরও। এই মামলায় মোট অভিযুক্ত করা হয়েছে 20 জনকে। সংবাদ সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছরের 14 ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত 40 জন সদস্য প্রাণ হারান। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মুহাম্মদ হামলার দায় স্বীকার করে। ওই হামলার পরেই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ভারত। মঙ্গলবার পুলওয়ামায় হামলার ঘটনায় দাখিল করা অভিযোগপত্রে পাকিস্তানি নাগরিক ছাড়াও বেশ কয়েকজন ভারতীয় নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি সদস্যদের আশ্রয়ের ব্যবস্থা সহ অন্যান্য সহযোগিতার আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ভারতের এএনআই-এর ডিআইজি সোনিয়া নারাং জানান, অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তৃত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির সম্মেলনের প্রথম রাতেই জ্বালাময়ী বক্তব্য রেখে সমর্থকদের তুমুল হর্ষধ্বনি কুড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। রিপাবলিকানদের চোখে ভবিষ্যৎ নেতা তো বটেই, অনেক সমালোচকের নজরেও নির্বাচনী প্রচারণায় তুরুপে তাস হয়ে উঠছেন তিনি। মঙ্গলবার রিপাবলিকানদের সম্মেলন ও ট্রাম্প জুনিয়রের অংশগ্রহণ নিয়ে বিশদ প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে ট্রাম্প পুত্রের প্রভাব বোঝাতে তারা শিরোনাম করেছে ট্রাম্প জুনিয়র, যে ছেলে ট্রাম্পের চেয়েও বড় ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প জুনিয়র বলছেন, অর্থনীতিতে ট্রাম্পের নীতি রকেটের জ্বালানির মতো। এদিন বাবার পক্ষে সাফাই গাইলেও তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমালোচনা। তিনি বলেন, বাইডেনের উগ্র বামপন্থী নীতি আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার থামিয়ে দেবে। তার বাবা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন যুক্তরাষ্ট্র যা যা অর্জন করেছে, ডেমোক্র্যাটরা সেগুলো বাতিল করে দেবে বলেও সতর্ক করেন জুনিয়র। ট্রাম্প পুত্র বলেন, বাইডেন আপনার পকেটের অর্থ বের করে তা পানিতে ভাসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করছে। এটা বোধগম্যই নয়, কারণ জো বাইডেন হচ্ছেন জলাভূমির লস নেস মনস্টার। গত অর্ধ শতাব্দী ধরে তিনি সেখানেই ঘোরাফেরা করছেন। জ্বালাময় বক্তব্য, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সুযোগ সন্ধানী ট্রাম্প জুনিয়র তার বাবাকে নির্বাচনে ফের জেতাতে যা যা সম্ভব সবই করছেন। নির্বাচনে রিপাবলিকানদের পরিকল্পনা মূলত প্রেসিডেন্টের মূল সমর্থকদের উৎসাহিত করা, আর এ কাজে তুরুপে তাস ধরা হচ্ছে ট্রাম্প পুত্রকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের অনেকেই জুনিয়রকে বাবার যোগ্য প্রতিনিধি মনে করছেন। তার নির্ভীকতারও ভক্তের অভাব নেই। কোনো কোনো ক্ষেত্রে বাবাকেও ছাড়িয়ে গেছেন তিনি। যেমন বন্দুকের সাইলেন্সারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অস্ত্র শিল্প সংশ্লিষ্টদের দাবির প্রতি সহমত জানিয়েছেন জুনিয়র ট্রাম্প। তাড়াহুড়ো করে করোনা ভাইরাসের কোনো টিকা ব্যবহারের অনুমোদন দিয়ে বিপজ্জনক বলে সতর্ক করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনিও ফাউসি। তিনি সোমবার দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জরুরি টিকা অনুমোদনের বিষয়ে সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ কার্যকর টিকা তৈরির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দ্রুত টিকা অনুমোদন দিতে চায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার আগেই দ্রুত জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সম্ভাবনার কথা বলছেন। এই পরিপ্রেক্ষিতে সতর্কতার কথা বলছে ফাউসি। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স সহকারী সচিব মাইকেল কাপোটো রাজনৈতিক উদ্দেশ্যে দ্রুত টিকা অনুমোদনের প্রচেষ্টার বিষয়টি অস্বীকার করেন। ফাউসি বলেন, যদি সময়ের আগেই টিকার অনুমোদন দেওয়া হয় তবে এর সম্ভাব্য বিপদ রয়েছে। এটি তখন অন্য টিকা প্রস্তুতকারীদের মানুষের ওপর পরীক্ষার কাজটি কঠিন করে তুলবে। মার্কিন করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সদস্য আরও বলেন, যুক্তরাষ্ট্রে কয়েকটি টিকা নিয়ে পরীক্ষা চলছে। প্রতিষ্ঠানগুলো টিকা পরীক্ষার পাশাপাশি দ্রুত উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। যদি কোনো টিকা কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হয় তবে তা দ্রুত তার সঙ্গে বিলি করা যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এ বছরের শেষ নাগাদ টিকা পাওয়া যাবে। তবে টিকা বিশেষজ্ঞরা বলছেন, টিকা আসার জন্য ট্রাম্প যে সময়ের কথা বলছেন তা বাস্তবসম্মত নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুসারী রিপাবলিকান সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন তার বিরোধীরা আগামী নভেম্বরে নির্বাচনে ভোট চুরি করতে পারে। নর্থ ক্যারোলিনায় দলীয় সম্মেলনের প্রথম দিনেই ট্রাম্প বলেন তারা কোভিড ব্যবহার করে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করতে চাইছে, ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ ব্যবহার করে জালিয়াতি হতে পারে বলে আবারও দাবি করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডাক বিভাগের জন্য $2500 কোটি বরাদ্দ দিয়ে গত 22 আগস্ট প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। ডাক বিভাগের ব্যয় সংকোচন ও নিয়ম নীতির যেসব পরিবর্তনের কারণে ডাকযোগে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে সেগুলো থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই বিলে। করোনা ভাইরাসের মহামারীর কারণে এবারে বহু মার্কিন ভোটার ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের দাবি ভোটদানের এই প্রক্রিয়ার মাধ্যমে জালিয়াতির সুযোগ পাবে তার বিরোধীরা। তবে বিশেষজ্ঞ ভোট কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন এই প্রক্রিয়ায় জালিয়াতি কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহার করছেন। সাম্প্রতিক সবগুলো জনমত জরিপেই দেখা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে খানিক পিছিয়ে আছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বাইডেন প্রায় 10 পয়েন্টে এগিয়ে আছেন তার চেয়ে। থাইল্যান্ডের রাজতন্ত্র নিয়ে আলোচনাকারী লাখ লাখ সদস্যের একটি গ্রুপকে নিষিদ্ধ করেছে ফেসবুক। তার থাই সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর দেশটি থেকে আর কোনো সদস্যকে এই গ্রুপে প্রবেশ করতে দেবে না সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে থাই সরকারের চাপ মোকাবেলায় নিজেরাও আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করা বেআইনি। সম্প্রতি দেশটিতে রাজতন্ত্র সংস্কারের দাবিতে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। অভূতপূর্ব এই সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছে দেশটির লাখ লাখ তরুণ। রাজপথে এই বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে রাজতন্ত্রের কঠোর সমালোচনা। এমন প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যা থেকে বয়ালিস্ট মার্কেট প্লেসে নামের একটি গ্রুপে থাইল্যান্ড থেকে প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে থাইল্যান্ডের বাইরে থেকে এখনও গ্রুপটিতে প্রবেশ করা যাচ্ছে। গ্রুপটির জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে এর অ্যাডমিন প্যানেল চাচ পালভং পুং জানিয়েছেন এটি মোট সদস্য সংখ্যা 10 লাখেরও বেশি। গ্রুপটির অ্যাডমিন জানান এটি রাজতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এতে থাই নাগরিকরা রাজতন্ত্র নিয়ে স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে। গ্রুপটির সমালোচনায় বিস্তৃতি রাজনীতি প্রক্রিয়ায় রাজতন্ত্রের হস্তক্ষেপ থেকে শুরু করে সামরিক বাহিনীতে রাজার ক্ষমতা সংহত করা পর্যন্ত। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধ শতাধিক ব্যক্তির করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এদের মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত একজন। আগস্টের প্রথম দিকে বিয়ের অনুষ্ঠানটি হয় দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তা এরই মধ্যে ঘটনা নিশ্চিত করেছে। এ নিয়ে তদন্ত করছে মেইনের কেন্দ্রীয় ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কেন্দ্র। মেইন কর্তৃপক্ষ জানিয়েছে 7 আগস্ট সোমবার ওই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন পরবর্তীতে তাদের 53 জন করোনা আক্রান্ত হয়েছে। একজন এরই মধ্যে মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঝুঁকি নেওয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে। যে নারীর মৃত্যু হয়েছে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে সেখানে উপস্থিত থাকা একজনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।